তো টেনশন নাই, আমি আছি, শুরু করি ক্লাস। দেখো প্রথম ক্লাস হবে আজকে তোমাদের কিসের উপর? ধারা ও অনুক্রমের উপর। তো এই চ্যাপ্টারটা তোমাদের রিলেটেড ছিল জেনারেল ম্যাথের 13 নাম্বার চ্যাপ্টার তথা সসীম ধারার সাথে। সসীম ধারা যে চ্যাপ্টারটা ছিল তার সাথে এই চ্যাপ্টারটা রিলেটেড ছিল, কিন্তু এখন সেটা আর রিলেটেড নাই, শুধুমাত্র অসীম ধারা তোমাদের দিছে। তো এইখানে সসীম ধারার কিছু টার্ম কিন্তু অটোমেটিক্যালি আমাদের এসে যায়, তো আমরা এত খুশি হওয়ার কিছু নেই, আমাদের সসীম ধারার কিছু টার্ম এসে যাবে। তো আমরা যেটাকে পড়ি সমান্তর ধারা, আমরা মেইনলি যেগুলা পড়ি সমান্তর ধারা, সমান্তর ধারা ধারা বা এরিথমেটিক প্রোগ্রেশন। এই প্রোগ্রেশন কথার আরেকটা অর্থ হচ্ছে প্রগমন। প্রগমন। এই সমান্তর ধারা মানে যেগুলা তোমার কি ধারার পার্থক্যগুলো সেম থাকে সেটাকে বলে কি ধারা বা প্রোগ্রেশন, তোমরা যেটাই বলো না কেন। সমান্তর প্রগমন, সমান্তর প্রগমনও বলতে পারে, সমান্তর ধারাও বলতে পারে। এটাকে আরেকটা জিনিস দ্বারা প্রকাশ করা হয়, তোমরা অনেক ক্ষেত্রেই দেখবা এপি দ্বারা। এপি হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এখন আসো আরেকটা আইটেম থাকে, সেখানে আইটেমটার নাম হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা, সেখান থেকে আমরা পাই জিওমেট্রিক প্রোগ্রেশন। অ্যারিথমেটিক প্রোগ্রেশন অ্যান্ড জিওমেট্রিক প্রোগ্রেশন, এটাকে আমরা প্রকাশ করি জিপি দ্বারা। তো এই দুইটা জিনিস আমাদের লাগে, কিন্তু তার আগে আমাদের একটা জিনিস পড়তে হবে যে ধারা ও অনুক্রমের ভিতর পার্থক্য কি। ধারা ও অনুক্রমের ভিতর পার্থক্য কি? অনুক্রম সাধারণত দুইটা পদ, পাশাপাশি দুইটা পদ কিভাবে সম্পর্কযুক্ত সেইটা নির্দেশ করে। অনুক্রম নির্দেশ করে তোমাদের পাশাপাশি দুইটা পদ যে আছে, দুইটা পদ কিভাবে সম্পর্কযুক্ত সেটা নির্দেশ করে অনুক্রম। আর ধারা নির্দেশ করে কি, যে তাদের সম্পর্কগুলা হয় কিভাবে বাড়তেছে সেটার উপর, অনুপাতে বাড়তেছে না পার্থক্য সেম রেখা বাড়তেছে, ওই জায়গাগুলোতে কাজ করে আমাদের সমান্তর ধারা বা সমান্তর ধারা বা গুণোত্তর ধারা। আর অনুক্রমগুলো সেপারেট করা থাকে কি, অনুক্রমগুলো সেপারেট করা থাকে তোমার কি দ্বারা, অনুক্রমগুলো সেপারেট করা থাকে কমা চিহ্ন দ্বারা, আর ধারা সেপারেট করা থাকে প্লাস চিহ্ন দ্বারা। তারপর পদ সংখ্যা অসীম, অনুক্রমে নরমালি পদ সংখ্যা অসীম হয়। আর হচ্ছে সেট বা ফাংশন আকারে লেখা যায়, যেমন ধরো একটা ফাংশন হচ্ছে আমাদের এরকম এন স্কোয়ার, এটা দ্বারা কি অনুক্রম বোঝায়, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, এরকম এই অনুক্রমগুলা বোঝায়। ঠিক আছে, নিচে দেখো একটা জিনিস আছে, এটাকে আমরা সসীমও বানাইতে পারি, মানে এই অসীম ধারার কিছু নির্দিষ্ট পদ নিয়ে আমরা কাজ করব। তখন আমরা করি কি, এন স্কোয়ার এরকম দিয়ে দিই একটা চিহ্ন, এইখানে আমরা দিই লোয়ার লিমিট, এইখানে দিয়ে আমরা লোয়ার লিমিট, আর এখানে দিয়ে আমরা আপার লিমিট। মানে হচ্ছে এরকম যে 1 থেকে 10 পর্যন্ত এই 10টা পদ নির্দেশ করতেছে, এটাকে এরকম ফাংশন আকারে লেখা যায়। কথা বুঝাইতে পারছি? এই যে আপার লিমিট লোয়ার লিমিট, এটা তোমরা বড় ক্লাসে শিখবা, তখন তোমাদের বলা থাকে জিনিসটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। ক্যালকুলাসে একটা পার্ট থাকে ইন্টিগ্রেশন, তখন তোমাদের এরকম আপার লিমিট লোয়ার লিমিট থাকে এবং কাজ করতে হয়। এবং এই লিমিটের বিষয়টা আরেকটা জিনিস শিখছো তোমরা তোমাদের পরিসংখ্যানে, যেখানে সামেশন অফ n ইকুয়ালস টু 0 থেকে n ইকুয়ালস টু 10 এরকম দেয়া থাকে। সামেশন মানে সমষ্টি বের করার ক্ষেত্রে এই জিনিসগুলো দেয়া থাকে, এই বিষয়গুলো আমরা দেখছি। ঠিক আছে, তো অনুক্রম ও ধারার গেল। এখন আমি কিছু অনুক্রম তোমাদের দিয়ে দিছি, তোমাদের প্রশ্ন হচ্ছে এই অনুক্রমগুলো সাধারণ পদ লিখতে হবে, এই অনুক্রমগুলো সাধারণ পদ লিখতে হবে। এবং আজকে ক্লাস শেষে আমাদের একটা ছোট্ট পরীক্ষা দিতে হবে, যেটার নাম হচ্ছে কনসেন্ট্রেশন টেস্ট। তোমরা সবাই ভালো করে ক্লাসটা পড়বা, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো এবং কনসেন্ট্রেশন টেস্টটা উতরে যেতে পারো। দেখো প্রথম যে ধারাটা দেওয়া আছে, বলো তো প্রথম ধারার প্রথম পদ কি, ঝটপট বলো বাচ্চারা, দেখি কে বলতে পারে। সাধারণ পদ কি হবে? অনুক্রমের প্রথম যে অনুক্রমটা দেওয়া আছে এর সাধারণ পদ কি হবে? ঝটপট বাচ্চারা ঝটপট।
n স্কয়ার। বাচ্চারা ঝটপট, একজন বলছে, বাকিরা কি বলে n দেখি, স্কয়ার হবে স্যার, বাকিরা কি বলে দেখি, সবাই সবাই বলো। n স্কয়ার হবে স্যার। তোমরা একটু ভালো করে যদি পর্যালোচনা করো তাহলে কিন্তু পেরে যাবা যে কি বলে। আর কেউ, আর কেউ বলো 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 বলো, আর কেউ, ঝটপট বলো তো, আর কেউ আছো কিনা যে বলতে পারো? কই জি হে, স্যার n স্কয়ারই। তাহলে প্রথমটা হবে কি n স্কয়ার, এটার সাধারণ পদ হবে কি n স্কয়ার। দ্বিতীয়টা কি হবে বলো তো দেখি, দ্বিতীয়টা, দ্বিতীয়টা কে বলতে পারো, দ্বিতীয়টা কে বলতে পারো, ঝটপট বলো, দ্বিতীয়টা কে বলতে পারো, এনিওয়ান? একটু ভালো করে চিন্তা, যেমন এখানে n স্কয়ার কেন হয়েছে, কারণ প্রথমটাকে আমরা লিখতে পারি 1 স্কয়ার, পরেরটা 2 স্কয়ার, পরেরটা 3 স্কয়ার, এরপরটা 4 স্কয়ার, এরপরটা 5 স্কয়ার এন্ড সো অন। তার মানে আবার এখানে লিখে দিবা কি n বিলংস টু n, n বিলংস টু n আমরা লিখে দিব। পরেরটা বলো তো স্যার বাচ্চারা। সেকেন্ডটা হবে হচ্ছে কি 5 মাইনাস 2n, সেকেন্ডটা সাধারণ পদ। সাধারণ পদ হচ্ছে 5 মাইনাস 2n। সাবাস। কেন? n এর মান 1 বসাও, তাহলে কত হয়? এখানে যে n লিখতেছি, n মানে কি নির্দেশ করে আমরা একটু দেখে নেই, যে n দ্বারা কি বোঝায়, সকল স্বাভাবিক সংখ্যার সেট, 1 2 3 এইগুলা। z দ্বারা কি বোঝায়, সকল পূর্ণ সংখ্যার সেট, এগুলা মাইনাস হইতে পারে প্লাসও হইতে পারে। এদিকে ডট 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 থাকবে, এদিকে ডট 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 থাকবে। আর দ্বারা কি বোঝায়, সকল বাস্তব সংখ্যা, মানে ধনাত্মক ঋণাত্মক অখণ্ড মূলদ মূল সব মিলে। আর কিউ দ্বারা কি বোঝায়, কিউ দ্বারা বোঝা হচ্ছে মূলদ সংখ্যা, যেগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তো এটা দেখো n স্কয়ার গেল, আর এটা 2n মাইনাস 1। পরেরটা কি হবে কে বলতে পারবা দেখি তো, দেখি বাচ্চারা কে বলতে পারো? 1 হাফ, 1 বাই 1 বাই n। n, 1 বাই n, n বিলংস টু হোয়াট, n বিলংস টু হচ্ছে n, n বিলংস টু স্বাভাবিক সংখ্যা। বিশ্বাস না হলে তোমরা একটু দেখে নিতে পারো, যদি আমাদের প্রশ্নে n বিলংস টু z বলা আছে সেই ক্ষেত্রেও আমরা 1 বাই n লিখতে পারি, কোনো প্রবলেম নাই, প্যারা নাই। বুঝছি না বুঝি না বলো তো বাচ্চারা, বাচ্চারা বুঝছি না বুঝি না একটু বলে ফেলো। পরেরটা এখানে বিলংস টু n হবে, n হবে। এরপরেরটা বলো তো বাচ্চারা, বলো বলো এরপরটা কি হবে? এর পরেরটা হবে হলো কি 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 1 বাই 2 টু দি পাওয়ার n। 1 বাই 2 টু দি পাওয়ার n, 1 বাই 2 টু দি পাওয়ার n, 1 বাই 2 টু দি পাওয়ার n। এখানে n এর মান কত থেকে শুরু, n এর মান 0 হইতে পারে, 1, n এর মান যদি 0 হয় তাহলে কত হয় 1, যদি 1 হয় তবে হয় হাফ, যদি 2 হয় তো বুঝতে পারছো এখানে n বিলংস টু কি z। এরপরটা কি কে বলতে পারবা বলো দেখি, এরপরটা কি, এরপরটা কি একটু ঝটপট বলো, কে বলতে পারে দেখি তো এরপরটা কি? n divided by 2n minus 1. n divided by n 2n divided minus 1. n divided by 2n minus 1, n divided by 2n minus 1 মানে উপরে দেখো 1 2 3, নিচে একটা একটা করে কমবে। এরপরটা কি হবে কে বলতে পারবা? 2n minus 2 divided by 2n plus 2. 2n Minus 2 minus divided by 2n plus 2. 2n প্লাস 2। কেন এটা হয়েছে জানো, এটা খুব মজার একটা ছিল, গতদিন তোমাদের এটা কনফিউশন দিছিলাম। কেন বলো তো, দেখো যদি তুমি n এর মান 1 বসাও, এখানে n বিলংস টু n, তুমি যদি n এর মান 1 বসাও তাহলে কি হয় দেখো, 2 মাইনাস 2 বাই কি 2 প্লাস 2, আলটিমেটলি কত 0। যদি তুমি 2 বসাও তাহলে কত থাকে দেখো, 2 বাই কত থাকে, 2 বাই 2 দুগুণে 4, আর কত 6, কাটাকাটি করলে কত থাকে বলো তো 1 বাই 3। খুব সুন্দর কিউট একটা প্রশ্ন ছিল এটা। 3 বসালে কত থাকে বলো তো
3 দুগুণে 6, 4 বাই কত 6 8, 4/8 মানে কত হাফ। অনেক ডিপ্লোমেটিক এবং সুন্দর একটা প্রশ্ন ছিল। বুঝছো না বুঝো নাই? বাচ্চারা বলো তো, কে কে বুঝো নাই? বাচ্চারা বলে ফেলো, কে কে বুঝো নাই? পরেরটা কি হবে বলো তো? এরপরটা কি হবে একটু বলো তো ঝটপট। এনিওয়ান? ইজি কিন্তু, একটু মাথা খাটাও, ইজি কিন্তু, একটু মাথা খাটালেই পারবা। স্যার 1 divided by 2 to the power n আর n belongs to n এটা 1/2 to the power n। আচ্ছা, এটা হবে 2 to the power n। তোমরা একটু ভালো করে বুঝে নিও। এইটা হবে 1/2 to the power n, 2 to the power n হবে, ঠিক আছে? দেখো n আর n বিলংস টু কি z। বুঝছি না বুঝি নাই বলো তো বাচ্চারা? বুঝছি না বুঝি নাই? সবাই বুঝছি। এরপরটা কি হবে বলো তো? 1/2, 1/4, 1/8, 1/26, 16। বলো তো 1/2 to the power n minus 1, n belongs to z। কেন n minus 1 একটু দেখো তো, চেক করে ভালো করে বাচ্চারা, পারবা? বলো তো n এর মান 1 বসালে কত হয়, 2 বসালে কত হয়, 3 বসালে কত হয়, তোমরা এখন বুঝে যাবা। আচ্ছা স্যার বলো। আমরা এই প্রশ্নতে যদি দিই 1/2 to the power n আর n belongs to z তাহলে হয় না? হ্যাঁ হয়, কিন্তু এইটাও হয়, n belongs to n দিয়ে তুমি এটাও পারো। আচ্ছা স্যার, আমি ওইটাই জিজ্ঞেস করতে চাইছিলাম, ওইটা দিতে পারবো কিনা। হ্যাঁ। পরেরটা আরেকটা ক্রিয়েটিভ জিনিস, একটু পরেরটা দেখো, আরেকটা ক্রিয়েটিভ জিনিস খুব সুন্দর। দেখি কে পারে, দেখি কে স্যার পারে। বলবো হ্যাঁ বলো বলো। -1 whole to the power n minus 1 into n divided by n plus 1। এইখানে ঝামেলা হচ্ছে এই -1 নিয়ে। প্রথমটার ভিতর মাইনাস নাই, পরেরটার ভিতর মাইনাস আছে, এর পরেরটার ভিতর মাইনাস নাই, এর পরেরটার ভিতর মাইনাস আছে। তার মানে বেজুড়ে মাইনাস নাই। এটার সলিউশনটা এইদিকে দেখো। হ্যাঁ, বিজুড়ে মাইনাস নাই, তার মানে বিজুর এই মাইনাসটাকে যদি আমি সিম্পলিফাইড করি n+1 দ্বারা, তাহলে দেখো তো 1 বসাইলে মাইনাস নাই, 2 বসাইলে মাইনাস আছে কারণ বিজুর সংখ্যা, 3 বসাইলে মাইনাস নাই, আবার 4 বসাইলে মাইনাস আছে। তার মানে মাইনাসের হিসাব শেষ। এখন বাকিটাতে কি লিখতে পারি বলো তো? বাকিটা কি লিখতে পারি? n/n+1, n/n+1। বুঝছি না বুঝি নাই বলো তো বাচ্চারা? বাচ্চারা বুঝছি না বুঝি নাই বলো তো? সেম ওয়েতে এর পরেরটা কি হবে দেখি, কে বলতে পারো এর পরেরটা কি হবে? স্যার সব ঠিক থাকবে, খালি ওইদিকে n divided by 2n plus 1 হবে। n divided by 2n+1 হবে, মানে -1 to the power n+1 into n/2n+1। এইগুলা যদি এমসিকিউ আসে, আল্লাহ আল্লাহ করো যাতে এমসিকিউ আসে। এমসিকিউ আসলে সুজা, তুমি যদি এইগুলোর ভিতরে মান বসাও, বুদ্ধি করে মান বসালে কিন্তু উত্তরটা পেয়ে যাবা, এই শর্তগুলোর ভিতরে মান বসালেই। কিন্তু যদি রিটেনে আসে তখন তোমাকে কি করতে হবে? তখন তো আর তোমাকে এটা বের করেই দেখাইতে হবে যে এর সাধারণ পদ কত, এই কারণে সাধারণ পদ এত। তাই আমাদের দুইটা অ্যানালাইজিং পাওয়ারই থাকতে হবে। কথা বুঝাইতে পারছি না পারি নাই বলো তো বাচ্চারা? বাচ্চারা কথা বুঝছি না বুঝি নাই বলো তো? বুঝছি। এর পরবর্তী প্রশ্ন দেখো, আমরা ধারা বা প্রোগ্রেশনকে দুইটা ভাগে ভাগ করছি। প্রথমত কি বিস্তৃতি অনুযায়ী, বিস্তৃতি অনুযায়ী, এবং দ্বিতীয়ত কি অনুযায়ী বলতো? প্রকৃতি অনুযায়ী। বিস্তৃতি অনুযায়ী কয় ভাগে ভাগ করা যায় ধারাকে? বিস্তৃতি অনুযায়ী ধারাকে কয় ভাগে ভাগ করা যায় স্যার? 2 ভাগে ভাগ করা যায়। কি কি? সসীম ধারা আর কি অসীম ধারা। আর প্রকৃতি অনুযায়ী কয় ভাগে ভাগ করা যায় বলতো?
প্রকৃতি অনুযায়ী ভাগ করা যায় সমান্তর ধারা ও গুণোত্তর ধারা। প্রকৃতি মানে কি? ওই বিয়োগফল সমান না ই সমান। আর বিস্তৃতি মানে কি? কেমন বিস্তৃতি? সসীম পর্যন্ত না অসীম পর্যন্ত? এই জিনিসটা ক্লিয়ার তো সবার? একটু বলো তো বাচ্চারা। তার মানে আমাদের জি স্যার। আমাদের প্রথম পাতা শেষ। আমরা প্রথম পাতা শিখে ফেলছি। এসএসসি 21 মনোযোগ দিয়ে পড়বা। আমাদের কিন্তু আজকে কনসেন্ট্রেশন টেস্ট আছে। কনসেন্ট্রেশন টেস্টে ভালো করতে হবে, তাহলে বোঝা যাবে কে কত পাইবা, কার কেমন মনোযোগ ছিল। পরে দেখো সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা একটা তুলনামূলক আলোচনা। সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা একটা তুলনামূলক আলোচনা, এটাকে আমরা বলি এপি আর এটাকে বলি আমরা জিপি। এপি জিপি। তো আমরা জানি সমান্তর ধারার প্রথম পদ কি? আমরা জানি সমান্তর ধারার প্রথম পদ কি? আমরা সবাই জানি সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে এ এবং সাধারণ অন্তর কি বলতো? প্রথম পদ এ ডি। এবং সাধারণ অন্তর হচ্ছে ডি। একটা জিনিস মনে রাখবা, যখনই আমরা সাধারণ অন্তর বের করব, সাধারণ অন্তর বের করার জন্য একটু খেয়াল থাকবা, সাধারণ অন্তর বা অনুপাত যাই বের করো না কেন, কমপক্ষে দুইটাই চেক করবা, দুইটা উপাদানে চেক করবা, মানে পাশাপাশি দুইটা উপাদান। এই দেখো আমি কি লিখছি, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ। কারণ তুমি তো হুট করে বুঝবা না যে এটা অনুপাতে আছে না কিসে আছে। কথা বুঝছি না বুঝি নাই বলো তো বাচ্চারা? কথা বুঝছি না বুঝি নাই? স্যার বুঝছি, কোনো সমস্যা নেই। এখন দেখো আমরা যদি ধারাটা লিখি তাহলে কি হয়, এ প্লাস ডি প্লাস এ প্লাস 2d। স্যার কেন এইভাবে ধারাটা লিখলেন? দেখো এই দুইটার পার্থক্য কত? এই দুইটার পার্থক্য কত? স্যার ডি। এই দুইটার পার্থক্য কত? স্যার ডি। কিভাবে ডি? দেখো এ প্লাস 2d মাইনাসে মাইনাস ডি, এ ক্যান্সেল, থাকে কত? ডি। বুঝছি না বুঝি নাই বাচ্চারা? বুঝছি না বুঝি নাই বলো তো? স্যার বুঝছি। আর যে কোনো পদ বের করার সূত্র কি? দেখো প্রথম পদে ডি নাই, দ্বিতীয় পদে একটা ডি, তৃতীয় পদে দুইটা ডি, তাই যে কোনো পদ বের করার সূত্র হয়ে গেছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তুমি যদি এন ইকুয়ালস টু 1 বসাও তাহলে কত পাও দেখো তো? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তুমি যদি এন এর মান 1 বসাও তাহলে কত পাও? অনলি এ। দেখো তো আমাদের প্রথম পদ পাইছো না পাও নাই? আমরা প্রথম পদ পাই গেছি। তাই আমরা লিখতে পারি যে এখানে n তম পদ বা যে কোনো তম পদ কত? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। কথা বুঝছি না বুঝি নাই বলো তো? বাচ্চারা আমরা কথা বুঝতে পারছি তাই না? আচ্ছা এখন আসো আমরা সমষ্টি নির্ণয় করব। কি নির্ণয় করব বলো তো বাচ্চারা? সমষ্টি। সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে একটু ধারণাটা দেখি। সেম ওয়েতে তোমরা এখানে দেখতে পারো সাধারণ অনুপাতের ক্ষেত্রে কি? সাধারণ অনুপাতের ক্ষেত্রে তোমরা দেখতে পারো প্রথম পদ এ, সাধারণ অনুতাপ লিখছি, এখানে কি অনুতাপ হবে বাচ্চারা? এটা আসলে অনুতাপ না, এটা হবে কি? অনুপাত। অনুপাত। দ্বিতীয় বাই প্রথম, তৃতীয় বাই দ্বিতীয়, ঠিক আছে এটা। আর তাহলে আমাদের যে কোনো পদ বের করার সূত্র কি হবে? দেখো এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব অ্যান্ড সো অন। এই যে একটা পদ আছে দ্বিতীয় পদ, এই যে আমাদের প্রথম পদ, এটা যদি ভাগ করি তাহলে কি হয়? এ আর বাই এ কত হয় বলতো? আর। সেম ওয়েতে এ আর স্কোয়ার বাই এ আর মানে কত বলতো? আর। তার মানে অনুপাত সবার সমান। এবং যে কোনো পদ বের করার সূত্র কি কে বলতে পারবা বলতো? গুণোত্তর ধারায় যে কোনো পদ বের করার সূত্র কি?
গুণোত্তর ধারায় যে কোনো পদ বের করার সূত্র কি বলো তো বাচ্চারা? যে স্যার এ আর a r to the power n minus 1 এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তুমি এন এর মান 1 বসাও, তাহলে কত হবে? 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0। দেখো এ আর টু দি পাওয়ার 0 তথা এ এর মান 2 বসাও, তাহলে দেখো কত পাও? এ আর এন্ড সো অন। ঠিক আছে, বুঝছি না বুঝি না বাচ্চারা বলো তো? আচ্ছা, তো আমাদের গেল এটার এনতম পদ। এখন আসলে সমষ্টি বের করি। সমষ্টি মানে হচ্ছে এনতম পদের সমষ্টি। কতগুলা পদের সমষ্টি বলো তো? সমষ্টি মানে হচ্ছে কি এনতম পদের সমষ্টি। এনতম পদের সমষ্টিকে আমরা এস এন দ্বারা লিখি। এস এর নিচে এন, মানে আমি যদি বড় করে দেখাই এই এস, এইখানে থাকবে এন। এস এন সমষ্টি যদি আমাদের এখানে আমি লিখে ফেলছি ভুলে এস এন একসাথে, তোমরা কিভাবে লিখবা বুঝতে পারতেছো। এস এন ইকুয়ালস টু এ প্লাস ডি প্লাস এ প্লাস টু ডি প্লাস ডট 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 ডট। শেষ পদ কি? এই পি কি বলতো? পি ফর শেষ পদ। পি ফর কি? শেষ পদ। তো এই যে শেষ পদ দেয়া আছে আমাদের, এই শেষ পদ পি ফর আছে কি শেষ পদ। আমি যদি এটাকে উল্টা ক্রমে লিখি, উল্টায় লিখি, ঠিক আছে, উল্টায় লিখলে কি হয় দেখো, পি পি মাইনাস ডি, এই যে আমাদের পি মাইনাস ডি ছিল এটা আগে এসে গেছে, পি মাইনাস ডি এ প্লাস 3d এ প্লাস 2d এ প্লাস ডি, এবং লাস্টে কত থাকবে দেখো, লাস্টেটা বাদ পড়ছে, লাস্টে কত থাকবে বলো তো? এ। কমতে কমতে কত থাকবে? এ। এখন আমাকে একটা কথা বলো, এ আর ডি যোগ করলে কত হয়? এ আর পি যোগ করলে কত হয়? সরি, এ আর পি যোগ করলে কত হয়? স্যার এ প্লাস পি। এই দেখো এ প্লাস ডি প্লাস পি মাইনাস ডি, এ প্লাস ডি প্লাস পি মাইনাস ডি, ডি ডি ক্যান্সেল, থাকে কত? এ প্লাস পি। এখন একটা খুব মজার জিনিস আমাকে বলবা তোমরা, হ্যাঁ? 10 10 10, তিনটা 10 যোগ করলে কত হয়? 30 30। তাহলে বলো তো 10 ইন্টু 3 কত হয়? 30। আমরা সবাই জানি গুণ হচ্ছে যুগের একটা বিশেষ রূপ। আমরা সবাই জানি গুণ কি? যুগের একটা বিশেষ রূপ। তো এইখানে যদি আমার n সংখ্যক 10 থাকতো তাহলে আমি কি লিখতাম? n সংখ্যক যদি 10 থাকতো তাহলে আমি কি লিখতাম? 10n। আমাদের গুণফল বের হয়ে যেত না? মনে করো 20টা 10 আছে, বা 30টা 10 আছে, বা 50টা বা 100টা 10 আছে, আমরা গুণ করলেই উত্তরটা পেয়ে যেতাম। তাহলে এখানে দেখো তো কয়টা এ প্লাস পি আছে, একটু ভালো করে দেখো তো, ডট ডট ডটের ভিতর কয়টা এ প্লাস পি আছে? উত্তর স্যার n সংখ্যক। n সংখ্যক। আমরা n সংখ্যক জোড়া বানাইতে পারি, n সংখ্যক জোড়া এ প্লাস পি আছে। তাহলে n সংখ্যক জোড়ারে আমরা কি লিখতে পারি? n ইন্টু এ প্লাস পি লিখতে পারি কি পারি না বলো তো? এই দেখো n ইন্টু এ প্লাস পি লিখতে পারি। আর এখানে এসএন আর এসএন যোগ করলে কত হয়? এসএন এসএন যোগ করলে 2SN হয়। এই দেখো আমাদের 2SN ইকুয়ালস টু কি? n a প্লাস পি। তো SN ইকুয়ালস টু কি? n/2 a প্লাস পি। এইটা দ্বারা কিন্তু আমরা সমান্তর দ্বারা একভাবে সমষ্টি নির্ণয় করতে পারি। আমরা এটা নিয়ে আলোচনা করব এখন। আর যে কোনো পদ, পিতম পদে আমরা কি বলতে পারি? আমাদের যে কোনো পদ, ঠিক আছে, লাইক যে কোনো পদ আছে পিতম পদ। পিতম পদ যে কথা, আমাদের এনতম পদ কি একই কথা না? পিতম পদ যে কথা, পিতম পদ যে কথা, এনতম পদ কি একই কথা। সেটা কি বলতো? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে পি এর পরিবর্তে যদি আমরা যে এস এন ইকুয়ালস টু n/2 এ প্লাস পি আছে, এর পরিবর্তে যদি আমরা এই মানটা বসাই দিই তাহলে কি হয়? বুঝছি না বুঝি নাই বলো তো বাচ্চারা? এইটাই কি আমাদের সমষ্টি নির্ণয়ের একটা সূত্র না? এই দেখো ভালো করে, বুঝছি। এই ছিল আমাদের সমান্তর ধারা সমষ্টি নির্ণয়ের পদ্ধতি। তো আমরা বেশ কিছু সমষ্টি আমরা এখন বের করব, আজকেই বের করব আমাদের ক্লাসে। তো তার আগে আমাদের
আবার একটু রিভিউ দিয়ে দিই, বলো তো সমান্তর ধারার বিষয়গুলো সবাই বুঝতে পারছো কিনা, আর গুণোত্তর ধারার এখন পর্যন্ত বোঝানোর বিষয়গুলো তোমরা বুঝতে পারছো কিনা একটু আমাকে ক্লিয়ার করো। আর যদি কারো প্রশ্ন থাকে তাহলে বলো। যদি কারো প্রশ্ন থাকে আমাকে বলো। প্রশ্ন আছে জাতির? কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, আমরা পরবর্তী সেগমেন্টে। রাফিয়া, কোনটা ভালো লাগতেছে, অফলাইন না অনলাইন? স্যার অফলাইনে আপনার নাচানাচি দেখা যায়। স্যার দুইটাই ভালো। খুব সুন্দর একটা উত্তর দিচ্ছে স্যার, দুইটাই ভালো। আচ্ছা, আজকে আমাদের প্রথম ধাপে আমরা আমাদের বেসিক গুলা ক্লিয়ার করব। এর আগামী ক্লাসে দ্বিতীয় ধাপ, যেখানে আমরা গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথম ধাপে আছি, আশা করি সবাই আশা পড়ছো। চলো, এখন দেখো আমাদের এখানে পরবর্তী কি সমস্যা আছে একটু দেখি। ওকে, আমরা এখন গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয় করব। কি নির্ণয় করব বলো তো বাচ্চারা? আমরা কি নির্ণয় করব বলো তো বাচ্চারা? আমরা এখন গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয় করব। চলো আমরা গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয় চলে যাই। আমরা দেখছিলাম গুণোত্তর ধারার ক্ষেত্রে ধারাটা কি হবে, গুণোত্তর ধারার যে কোনো পদ নির্ণয় সূত্র হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস 1। তো সেই অনুপাতে আমাদের যে ধারাটা দাঁড়ায় সেটা হচ্ছে a প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। তো বাচ্চারা বলো তো এর আগের পদ কত? এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 এর আগের পদ কত? দেখো এর আগের পদ 1 কম, এর আগের পদ 1 কম, তাহলে এইটার আগের পদ কত হবে বলো তো? স্যার এ আর টু দি পাওয়ার n। কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকতে বলো তো বাচ্চারা। প্রবলেম আছে? না স্যার, প্রবলেম নাই। এই দেখো আমাদের এসএন কি দেয়া আছে। হ্যাঁ প্রবলেম আছে তো, প্রবলেম নাই কেন বলো তো? 1 কম বলছি, তার মানে n স্যার মাইনাস এক 12। গুড। এত হ্যাঁ দেরিতে ধরলে হবে? এই দেখো আমাদের স্যার এসএন। আমি আমি তো বললাম এখনই, মনে হয় আওয়াজ আস্তে আস্তে যাচ্ছে, বুঝতেছি না। আচ্ছা, আর এসএন পরবর্তী ধাপে আমরা কি করব? পরবর্তী ধাপে আমরা করব কি, আর এসএন বের করব, মানে এই যে গুণটা আছে সবগুলাকে আর দ্বারা গুণ করে দিব। তাহলে 1 এ গুণ করলে কি হবে, আর দ্বারা গুণ করলে কি হবে?
স্যার এ আর কি গুণ দিলে কি হবে স্যার এ আর স্কোয়ার। সেম হইতে একটা একটা করে কমবে এবং লাস্টের পরটা কি হবে আমাদের এ আর টু দি পাওয়ার এন, ঠিক না? এখন আমি যদি এটা থেকে এটা বিয়োগ দেই এস এন মাইনাস আর এস এন, এই দেখো এই এ আর এই আর কি কাটা, এ আর স্কোয়ার কাটা, এ আর টু দি পাওয়ার এন, এ আর টু দি পাওয়ার এন কাটা, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কাটা, তাহলে বাকি থাকে কি স্যার এই যে এইখানে বাকি থাকতেছে আমাদের এ, আর এইখানে বাকি থাকতেছে আমাদের এ আর টু দি পাওয়ার এন। কথা বুঝছি না বুঝি নেই? কথা বুঝছি না বুঝি নেই একটু বলো তো বাচ্চারা। এখানে কিন্তু টুইস্ট আছে, এটা আমাদের 1 নং সমীকরণ, এটা আমাদের 2 নং সমীকরণ, টুইস্ট আছে। বুঝছি না বুঝি নাই বলো তো বাচ্চা লোক? আরে বাবা রেসপন্স করো, বুঝছি না বুঝি নাই। তাহলে দেখো বুঝছি স্যার। এস এন মাইনাস আর এস এন ইকুয়ালস টু এ মাইনাস এ আর টু দি পাওয়ার এন। এস এন কমন নেই, এ কমন নেই, এস এন ইকুয়ালস টু এ বাই ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস আর। এবং দেখবা তোমরা একটা জিনিস এখানে খুব সুন্দর করে একটা কথা লিখে দেয় যে যখন আর লেস দেন ওয়ান, যখন আর লেস দেন ওয়ান, এই কথাটা লিখে দেয় যে যখন আর লেস দেন ওয়ান। আচ্ছা আর গ্রেটার দেন ওয়ান হলে কি হইতো? আর গ্রেটার দেন ওয়ান হলে কি হইতো? আর ইকুয়ালস টু ওয়ান হলে কি হইতো? কে বলতে পারবা আর ইকুয়ালস টু ওয়ান হলে কি হইতো? আর ইকুয়ালস টু ওয়ান হলে কি হবে কেউ বলতে পারবা? অসংজ্ঞায়িত। এটা সমষ্টি নির্ণয় করা যাবে না। যাবে না, এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। আর গ্রেটার দেন ওয়ান হলে কি হবে? এটা একটা দুষ্ট, আর মাইনাস ওয়ান। এটা একটা দুষ্ট সূত্র। দুষ্ট সূত্র কেন জানো? আমি সবসময় বলি যে এইখান থেকে তুমি একটা কাজ করো, মাইনাস কমন নাও। এইখান থেকে তোমরা একটা মাইনাস কমন নাও, লাইক এস এন থাকলো, একটা মাইনাস কমন নিয়ে নিলা, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস কাটা, এইটা কিন্তু আর গ্রেটার দেন ওয়ান এর জন্য। কথা ঠিক কিনা? তাহলে স্যার আমাদের দুইটা সূত্র শিখা লাগতেছে কেন? আমি তো যে কোনো একটা সূত্র দিয়ে কাজ করতে পারবো। হ্যাঁ পারবা, তাহলে তোমাদের এক্সট্রা একটা মাইনাস আসবে, বুঝছো? এক্সট্রা একটা কি আসবে? মাইনাস আসবে। এই পর্যন্ত বুঝছি না বুঝি নাই বলো তো বাচ্চারা? বুঝছি স্যার। আচ্ছা, এর পরবর্তী আইটেম হচ্ছে যে অসীমতক সমষ্টি কি? এর পরবর্তী প্রশ্ন হচ্ছে অসীমতক সমষ্টি কি, কোন শর্তে তা প্রযোজ্য, কেন, ব্যাখ্যা। মানে ব্যাখ্যা সহ আমাকে বলতে হবে অসীমতক সমষ্টি কি, কোন শর্তে তা প্রযোজ্য এবং কেন তা ওইটা প্রযোজ্য, এটা আমাকে ব্যাখ্যা করে দেখাইতে হবে। এনিওয়ান? যে অসীমতক সমষ্টি হচ্ছে এরকম একটা জিনিস, কোন একটা ধারার, কোন একটা গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি হচ্ছে n এর মান যতই তুমি বাড়াও না কেন, n এর মান যতই তুমি বাড়াও না কেন সমষ্টিতে তার কোনো প্রভাব থাকবে না। সমষ্টিতে n এর কোনো প্রভাব থাকবে না। n এর মান যথেষ্ট বড় হলেও n আমাদের সমষ্টিটাকে কখনোই প্রভাবিত করতে পারে না। n এর কোনো প্রভাব থাকবে না, যেমন n এর মান বাড়াইলে বা কমাইলে কোনো পরিবর্তন হবে না, এটা বলতেছে। তখন আমরা তাকে বলি অসীমতক সমষ্টি, তখন আমরা তাকে বলি অসীমতক সমষ্টি। আর অসীমতক সমষ্টি কোন শর্তে পাওয়া যায়? আমরা সবাই জানি অসীমতক সমষ্টি মডুলাস অফ আর লেস দেন ওয়ান এই শর্তে পাওয়া যায়। কেন এই শর্তে পাওয়া যায় আমরা একটু দেখি। বা মাইনাস ওয়ান লেস দেন আর লেস দেন ওয়ান, আর এর মান যদি, এইটা যে কথা মডুলাস অফ আর লেস দেন ওয়ান যে কথা, আর আর এর মান মাইনাস ওয়ান থেকে একের মাঝখানে হওয়া একই কথা। তো কেন এই শর্তে আমাদের পাওয়া যায়, কি বলে অসীমতক সমষ্টি পাওয়া যায়? খুব মজার একটা ইনফরমেশন দেখো, এই রেঞ্জের ভিতরে আমরা একটা নিলাম, লাইক হচ্ছে 0.5, 0.5। তো বাচ্চারা এই 0.5 কে স্কোয়ার করলে কত হয় বলো তো? 0.5 কে স্কোয়ার করো, 0.5 কে কিউব করো, 0.25
0.125, একটা কাজ করো 0.5 এর উপর পাওয়ার 100 করে দাও। অসীম তো অনেক বড় কথা, অসীম তো অনেক বড় কথা। তুমি যদি 100 করো তাহলেই দেখবে এরপরে কতগুলো শূন্য লাগাইতে হয় তোমাকে। তুমি যদি স্যার পাওয়ারটা tan ইনভার্স 31 আসে tan ইনভার্স 100 করলে। tan ইনভার্স 31 এর মানে কি বলো তো বাচ্চারা? tan ইনভার্স 31 এর মানে কি দাঁড়ায় বলো তো? এর মানে হচ্ছে একের শূন্যের পর যে দশমিক আছে, দশমিকের পর 31টা শূন্য, তারপর সামথিং। লাইক আমি যদি আমরা এটা লিখার চেষ্টা করি তাহলে কেমন হবে? 0.000000000000 এরকম 31টার পরে হচ্ছে 1। একের থেকে যদি এটা বাদ দিই কোনো প্রবলেম হবে কি? একের থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে কি কোনো প্রবলেম হবে? প্রবলেম হবে না। অর্থাৎ অর্থাৎ যদি তুমি n এর মান যত ইচ্ছা বাড়াও না কেন, n এর মান যখন তুমি অসীম পর্যন্ত বাড়াইতেছো, আমাদের যে r টু দি পাওয়ার n আছে তার মানটা কার কাছাকাছি এসে পড়তেছে? এই যে r টু দি পাওয়ার n, r টু দি পাওয়ার n, r টু 1 দি এর পাওয়ার কাছে। 1 এর কাছে। r 0 টু দি এর পাওয়ার কাছে। মান r টু দি পাওয়ার n এর মান 0 এর ও কাছাকাছি আচ্ছা এসে আচ্ছা সরি, 0 এর কাছে চলে আসছে। 0 এর কাছাকাছি আইসা যাইতেছে। আর যদি 0 এর কাছাকাছি আইসা যায় তাহলে বলো তো বাবারা, আমরা প্রথম যে সূত্রটা শিখছি, এই যে সূত্রটা শিখছি, এইখানে কি r টু দি পাওয়ার n রাখার কোনো দরকার আছে? এইখানে r টু দি পাওয়ার n রাখার দরকার আছে? স্যার দরকার নাই। তখন আমাদের সূত্রটা কি আকার ধারণ করে জানো? s ইনফিনিটি ইকুয়ালস টু a বাই 1 মাইনাস r। তাহলে অসীমত সমষ্টি কি, কোন শর্তে প্রযোজ্য, কেন প্রযোজ্য, ব্যাখ্যা। এই তিনটা আইটেম কি তোমরা ক্লিয়ার হইছো? বাচ্চারা তিনটা আইটেম কি তোমরা ক্লিয়ার হইছো বলো তো? ওকে, ক্লিয়ার হইছো। আচ্ছা বলো তো n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত আর n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? একটু ঝটপট বের করে দেখাও তো আমাকে। n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? দুই, 4, 6 এরকম 2n করে আগাইতেছে। n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত আর n সংখ্যক বিজোড় সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? একটু বলো তো বাচ্চারা আমাকে ঝটপট। স্যার করে সেন্ড করতে হবে নাকি এমনিতেই বলে দিলে হবে? বললেই হবে। জোড় মানে প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n/2 ইনটু সরি n × n+1 n মানে ইন্টু n প্লাস একদম। 1। তাহলে সমষ্টির হ্যাঁ সূত্রটা তুমি কি বসাইছো? যে n/2 যে আমাদের ছিল ইন্টু 2a প্লাস n হ্যাঁ মাইনাস 1 প্লাস ইন্টু d। n-1 ইনটু d। এখানে n এর মান তুমি কি বসাইছো? n এর মান n ই থাকবে। 2 এর মান হ্যাঁ কি বলতো? 2 ইন্টু 2 প্লাস n মাইনাস 1 ইন্টু 2, ঠিক কি না? কারণ পাশাপাশি দুইটা পদে পার্থক্য কত? 2। এখান থেকে কত আসে বলো তো? n/2 ইন্টু 4 প্লাস 2n n-2। মাইনাস 2। একটু ভালো করে দেখো এখান থেকে কত থাকে? n/2 n 2n প্লাস 2। এখান থেকে 2n+2। এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে কাটাকাটি করি তাহলে কি থাকে? n/2 ইন্টু 2 ইন্টু n প্লাস 1। 2 2 ক্যান্সেল আউট, থাকে কত? n ইন্টু n প্লাস 1। বুঝছি না বুঝি নাই? n+1। বুঝছি না বুঝি নাই? বাচ্চারা n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত বলো তো? স্যার Sn ইন্টু n/2 ইন্টু
2 ইন্টু 1 প্লাস n মাইনাস 1 ইন্টু 2, কারণ ওর পার্থক্য কত, 2ই থাকে। পার্থক্য কত থাকে বলতো, 2ই থাকে। তাহলে কি থাকে বলতো, n/2 2 প্লাস 2n মাইনাস 2, 2 ক্যান্সেল আউট, এই 2 ক্যান্সেল আউট, থাকে কি বলতো, n স্কোয়ার। তাই আমি যদি তোমাকে বলি যে প্রথম 10টা পদের সমষ্টি কত, 10টি বিজোড় সংখ্যক সমষ্টি কত, তুমি বলবা কি স্যার 100। প্রথম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি কত, 10টা জোড় সংখ্যার সমষ্টি কত, তুমি বলবা স্যার 10 প্লাস 11 110। বুঝছি না বুঝি নাই বলো তো? প্রথম 10টা জোড় সংখ্যার যোগফল হচ্ছে 110, আর বিজোড় সংখ্যার যোগফল কত হবে, 100। ক্লিয়ার তোমরা? 100। ক্লিয়ার? জি স্যার। ওকে, আমরা চলে যাই আমাদের আবার আগের অংশে। n সংখ্যক বর্গের সমষ্টি, এটা আমাদের জেনারেল ম্যাথে প্রুফ ছিল, যেহেতু আমাদের জেনারেল ম্যাথের চ্যাপ্টারটা চলে গেছে, তাই এই প্রুফটা আসার সম্ভাবনা নাই। তাই আমাদের এখন আর এই প্রুফটাতে সময় নষ্ট করার কোনো দরকার নাই, ঠিক আছে? এই প্রুফটাতে আমাদের কি সময় নষ্ট করার দরকার নাই, শুধু মনে রাখবা n সংখ্যক সংখ্যার বর্গের সমষ্টি কি বলতো? আচ্ছা, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? এটা তোমাদের সব জায়গাতে কাজে লাগবে। বলো তো দেখি, এটা কে পারো? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n, এটা সমষ্টি কত বলতো? স্যার n ইন্টু n প্লাস 1/2, মনে আছে? এটা কত সবার মনে আছে রে? n ইন্টু n প্লাস 1/2। এখন বর্গের সমষ্টি কত একটু মনে রাখতে হবে, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। এই সূত্রটা মনে রাখতে হবে, আমাদের কাজে আসবে, আজকের পরীক্ষাতেও থাকতে পারে। n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6। আর আরেকটা জিনিস মনে রাখবা, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি a হয়, তাহলে n সংখ্যক ঘনের সমষ্টি হবে b ইকুয়ালস টু হবে a স্কোয়ার। মানে দেখো, এই দেখো, স্বাভাবিক সংখ্যার সমষ্টির উপর যদি আমরা স্কোয়ার দিই, তাহলে আমাদের ঘনের সমষ্টি পাওয়া যায়। এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পারছি না পারি নাই? কথা বলো। আজকের যে বেসিকটা ছিল, বেসিক কি এই পর্যন্ত বুঝতে পারছি না পারি নাই? কথা বলো বাচ্চারা, বুঝতে পারছো সবাই? আচ্ছা, সবাই বুঝতে পারলে একটু রিভিশন দিয়ে ফেলো, এখন পরীক্ষা হবে তোমাদের। এখন তোমাদের পরীক্ষা হবে। নেক্সট দিন থেকে যারা অনলাইনে ক্লাস করবা, তাদের পিডিএফ ফাইল আমি পাঠিয়ে দিব, ওই বেসিকের পিডিএফ ফাইল। আর যারা অফলাইনে ক্লাস করবা, তাদের আমি শিট দিয়ে দিব। পাঁচ মিনিট আজকে যে ক্লাসে যা যা পড়ছো সব করবা। আগামী ক্লাসে কি কি পড়বো দেখো, টাইপ ভিত্তিক সমস্যা, আমি এখান থেকে 5 টাইপের অঙ্ক বানাইছি, এই 5 টাইপের অঙ্ক আমরা সলভ করবো আগামী ক্লাসে। ওকে, এইখানে আমাদের সব টাইপের অঙ্ক আমরা এসে যাবে। ক্লিয়ার? তো বাচ্চারা একটু রিভিশন দাও ঝটপট, আমরা পরীক্ষা নিয়ে নিব এখনই। পরীক্ষা নিয়ে নিব, কনসেন্ট্রেশন টেস্ট, সবাই রেডি? সবাই রেডি? উত্তর কিভাবে দিবা? উত্তর একদম শর্টকাটে দিবা, খাতায় কইরা তোমরা আমাকে ইসেতে পাঠিয়ে দিবা, কি বলে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা বা ফেসবুকে পাঠিয়ে দিবা। ওকে, মনে থাকবে বাচ্চারা? পরীক্ষা শুরু করি, বা পরীক্ষার কথা বলতেই যে দেখছো একজন উদা হয়ে গেছে। এটাই ঝামেলা আসলে অনলাইনে ক্লাস করার। যখনই পরীক্ষা বা এই টাইপের কথা বলি, তখনই তোমরা বাগাতালি মারো। আর আজকে যে তোমাদের বড় ভাইয়াদের ক্লাস নিলাম, বলতে যে স্যার লাস্টের পরীক্ষাটা সেই ছিল, এই পরীক্ষাতে পুরো মাথা ঘুরায় ফেলছে। চলো পরীক্ষা দিয়ে ফেলি, তোমরা যে কজন আছো তারাই পরীক্ষা দাও। নাও প্রশ্ন। প্রশ্ন ক্লিয়ার দেখা যায় বাচ্চারা? এখানে সিআর মানে হচ্ছে আজকের ক্লাসটা কেমন লাগছে, এটার উপর তুমি আমাকে মার্কস দিবা। আমার ক্লাসটা আজকে কেমন লাগলো তোমার, এইটার উপর মার্কিং। আর প্রশ্নগুলোর উত্তর তোমরা এখানে দিয়ে দিতে পারবা ঝটপট। মনে রাখবা এগুলা কিন্তু ট্রিকি প্রশ্ন, 10 মিনিট সময়, এগুলা ট্রিকি প্রশ্ন,
তোমাকে একটু চিন্তা করে উত্তর দেওয়া লাগবে, মানে গতানুগতিক অ্যান্সার হবে না। গতানুগতিক যে প্রশ্নগুলো আছে ওই টাইপের অ্যান্সার হবে না, একটু মাথায় রাখবা। দিয়ে তোমরা উত্তরগুলো দাও। দশ মিনিট সময় তোমাদের। তোমরা স্ক্রিন দেখা যাইতেছে, বলো তো বাচ্চারা? একজন জি একটু। স্যার। ওকে, তো তোমরা এখন আনসার করা শুরু করো বাবারা, বুদ্ধি করে করে উত্তর দিবা। কার কার শেষ আমাকে বইলো যে স্যার আমার শেষ। শেষ পোলাপাইন? স্যার 5 মিনিট, 3 মিনিট। ওকে।
শেষ। লামিয়া শেষ, একজন শেষ করতে পারছে, বাকিদের টাইম আপ, আর সময় দেওয়া যাবে না। আচ্ছা, তোমাদের খাতাগুলা তোমরা একটু চেক করতে বাবারা, আমি তোমাদের চেকের জন্য তোমাদের খাতাগুলা দিতেছি। হ্যাঁ, তোমরা চেক করে ফেলবা। রেডি সবাই? ওকে। 1 নাম্বার প্রশ্ন কি বলছে? এর অনুক্রমটি কি হবে? উত্তর দাও তো দেখি, কে আছো বাচ্চারা, কে আছো উত্তর দাও। -1 1 -1 1 এরকম। এটা হবে তোমাদের এরকম। n এর মান যদি আমরা 1 থেকে শুরু করি বা 0 থেকে শুরু করি, 0 থেকে শুরু করলে আসবে কত আসে বলো? n0 = কত? 1 1 1 পরে কি? তারপর তোমার পাই -1 -1 1 -1 1 -1 and so on। বুঝছি না বুঝি নাই বলো তো? বুঝছি স্যার। পঞ্চম পদ কত? পঞ্চম পদ হচ্ছে তোমাদের 0, কারণ 0 স্যার। বিজুর মান আসবে, বিজুর মানে 0। ধারাটির n-তম পদ কত? উত্তর হচ্ছে n²। n²। গুণোত্তর ধারার প্রথম পদে তো সাধারণ অনুপাতে তো অসীমতক সমষ্টি কত? নির্ণয় সম্ভব নয়। জি স্যার। সম্ভব নয় কেন বলো তো? কারণ r এর মান কত? আর এর মান 1 থেকে 1 থেকে বড়। বড়। আমরা যে বললাম যে গুটি বাজিগুলো একটু মাথায় রাখা লাগবে, ঠিক আছে? পরেরটা কি বলছে? পরেরটা কি হবে বলতো? অনুক্রমটির n-তম পদ কি হবে? 1/(n)
n to the 1/2 to the power n n minus 1 না n? to the power n স্যার। n হলে কিভাবে হয়? ও আচ্ছা সরি, হ্যাঁ। তার মানে কাটো আচ্ছা রাফে। n আমি স্যার আমি n 0 থেকে শুরু করছি। আচ্ছা মানে 0 1 2 3 এরকম লিখে রাখছি। ও আচ্ছা, তাহলে হবে, তাহলে হবে। আর আদারওয়াইজ কিন্তু এটা হবে, ঠিক আছে? অসীমতক সমষ্টি কোন শর্তে পাওয়া যায়? স্যার মডুলাস অফ আর লেস দেন 1 হলে তথা -1 লেস দেন আর লেস দেন 1 হলে। ঠিক আছে? কেন? কারণ এই ব্যবধিতে যদি তোমার n টেন্স টু ইনফিনিটি হয় তবে r টু দি পাওয়ার n টেন্স টু কি হবে? 0 হয়ে যায়। শেষ, এতটুকুই উত্তর। অনুক্রমের 3টি বৈশিষ্ট্য কি কি? পদ সংখ্যা অসীম, ফাংশন আকারে প্রকাশ করা যায়, আর কি আছে? কমা দুটি দ্বারা, পদের মধ্যে সম্পর্ক। কমা দ্বারা সেপারেটেড, কমা দ্বারা সেপারেটেড, ঠিক আছে? স্যার দুটি পদের মধ্যে সম্পর্ক এটা লেখা যাবে না? লেখা যাবে। 100টি পদের 100টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত? উত্তর হচ্ছে 100 প্লাস 101 বাই 2 তার হোল কিউব। মান বের, হোল স্কয়ার, মান বের করার দরকার নেই। বুঝছি না বুঝি? ওই যে সূত্রটা বললাম না, n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কয়ার, ওইটা। আচ্ছা, এইটা মজার প্রশ্ন ছিল। ধারাটির সপ্তম পদ কত? ধারাটার সপ্তম পদ যদি তুমি যাও তাহলে বলো তো পাশাপাশি দুইটা পদে, এই দুইটা পদের ভিতরে পার্থক্য কত? অনুপাত কত বলো তো? 1/0.1 কত হয়? 1/10। 1/10 না শুধু 10? শুধু 10 স্যার। আর 0.1/0.01 কত হয়? 10। স্যার 10। তাহলে সপ্তম পদ কত? এ আর টু দি পাওয়ার 7 মাইনাস 1 তথা এ আর টু দি পাওয়ার 6, এর মান তো কত? এর মান হচ্ছে 1, আর এর মান কত? এই পোলাপাইন, এই ভাগ করে বলতো ভাগফল কত হয়? আমরা ভুল লিখতেছি না ঠিক লিখতেছি? আর স্যার দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করব না? জি, আমরা উল্টা করছি। তো আমি তো এটাই বললাম স্যার 1/10 আসে। মানে 0.1, আর এখানে আসবে কত? উল্টাটা হবে 0.001/0.1, তাহলে কত আসবে? এক্ষেত্রে আসবে 0.1। তাহলে আর এর মান কত? 0.1 তার টু দি পাওয়ার 6। তুমি ডিরেক্ট 0.1 টু দি পাওয়ার 6 রেখে দিলেও হবে, অথবা তুমি যদি বুদ্ধি করে লিখতে চাও তাহলে দেখবা 1 ইন্টু 10 টু দি পাওয়ার -7 আসবে উত্তর। 6 আসবে না? 6 না 7 ভালো করে দেখো তো বাচ্চারা, বলো তো কত আসবে? ক্যালকুলেটর চেপে দেখো। এটা ক্যালকুলেটর চাপলে এসে যাবে, ঠিক আছে? আজকের ক্লাসে নতুন কি কি শিখলে? আজকের ক্লাসে নতুন যা যা শিখলা, এই অসীম তটের বৈশিষ্ট্যটা, অসীম তট কেন হয় এই ব্যাখ্যাটা, তারপরে জোড় সংখ্যার সমষ্টি নির্ণয়, বিজোড় সংখ্যার সমষ্টি নির্ণয়, তারপরে সাধারণ পদ নির্ণয়, এগুলো তোমরা আগে নর্মালি জানতা না, আজকে ক্লাসে নতুন শিখছো। বলো তো কে কত পাইছো? এখানে মিনিমাম 3টা লেখা লাগবো, মিনিমাম। সবাই সবার নাম্বারগুলো বলো তো কে কত পাইছো, নিজে মার্কিং করে অনেস্টলি লিখো, আমি দেখি। শান পাইছো 8, পরে রিহা 7, পরে মনসিতা 9, পরে সামি 9, পরে মনোজিৎ 9, 7 জাহরা 7, লামিয়া 9, বাকিরা
এইটা হচ্ছে যারা গ্রেটার দেন 5 পাইছো তারা ক্লাসে কনসেন্ট্রেশন ছিল, যারা 5 বা তার নিচে পাইছো তাদের আরো কনসেন্ট্রেশন দিতে হবে। এটাই হচ্ছে কনসেন্ট্রেশন টেস্টের নমুনা, যে ক্লাসের উপর ডিপেন্ড করে প্রশ্নগুলো হয়। বুঝতে পারছো সবাই বাচ্চারা? এই ছিল তোমাদের আজকের ক্লাস। দেখা হবে সামনের ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো। কিবারে দেখা হবে বলো তো বাচ্চারা? অনলাইন ক্লাস কিবারে দেখা হবে? শুক্রবার। হ্যাঁ, শুক্রবার। মরজিৎ, তুমি তোমার যে পার্টনার যে আছে পার্টনারের সাথে কথা বললো যে শুক্রবারে ক্লাস। হ্যাঁ, আর আমি এই ক্লাসের রেকর্ডিং আমি তোমাদের দিয়ে দিতেছি সবাইকে। স্যার। ওকে, এটা পাবলিকই দিয়ে দিব, তোমরা শেয়ার করো। হ্যাঁ, ওকে। স্যার হ্যাঁ বলো। আমাদের কি নেক্সট অফলাইনে ক্লাস হবে বুধবারে? হ্যাঁ, তোমাদের যারা 9 10 আছো তোমাদের অফলাইনে ক্লাস। টাইম তো দিয়ে দিছি। তোমাদের আর অনলাইনে ক্লাস নাই, অফলাইনে 2 দিন ক্লাস হবে তোমাদের। হ্যাঁ, আর সিস্টেম পরিস্থিতির একটু ভালো হলে তারপর আবার আমরা 3 দিন ক্লাসে চলে যাব। ক্লিয়ার? জি স্যার। ভালো থাকো, সুস্থ থাকো। এই পর্যন্তই। টা টা। নমস্কার নমস্কার স্যার। নমস্কার। অনলাইন ক্লাসের জন্য তোমরা আরেকটু পার্টনার ম্যানেজ করো, তাহলে তোমাদের ক্লাসটা জমে উঠবে। আর অফলাইনে তো মোটামুটি আছোই, তোমরা অনেকেই প্রেজেন্ট ছিল অফলাইনে, তো অফলাইনে জমে উঠছে অলরেডি। গত ক্লাস আমরা 80 করে পড়লাম মোটামুটি। তীর্থ, তুমি অফলাইনে যাবা, বুঝছো? তুমি অনলাইনে হবে না তোমার। হ্যাঁ, ওকে, বাই।